রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি এত আলাপ, এত প্রেমালাপ তো সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। গত কয়েক বছরের মধ্যে এত দীর্ঘ সময় ধরে কোনো রাষ্ট্রপ্রধান আরেক দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন তা বিরল। কথা হতে পারত যদি দুটি বন্ধু রাষ্ট্র হতো, তাহলে হতো। দুটি শত্রু রাষ্ট্র, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যারা পরস্পরের বিরুদ্ধে নানা সেক্টরে যুদ্ধ করছে। 2 ঘন্টা ধরে ট্রাম্পের কিসের আলাপ পুতিনের সঙ্গে? প্রিয় দর্শক, আমি দেখাতে চাচ্ছি একের পর এক কিভাবে পরাজয়ের পথে হেঁটেছে বা হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, চলুন আমরা পোস্টমর্টেম করি। দেখুন, একটি খবর প্রকাশিত হয়েছে যে ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যে পেন্টাগনের গোয়েন্দারা ভয়াবহ তথ্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অত্যন্ত গোপনীয় প্রতিবেদনকে কেন্দ্র করে ওয়াশিংটনের রাজনৈতিক ও সামরিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল এনআইসি একটি মূল্যায়নধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবি করা হচ্ছে যে ইরানের বর্তমান ইসলামিক শাসন ব্যবস্থাকে সমূলে উৎপাটন করা প্রায় অসম্ভব ব্যাপার। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি নামক সামরিক অভিযানের ফলাফল বিশ্লেষণ করে গোয়েন্দারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞ রুবেন জনসন ওয়াশিংটন পোস্টের বরাতে এক উপসম্পাদকীয়তে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এবং দেশটির ধর্মীয় নেতৃত্ব এমন এক সুসংগঠিত উত্তরাধিকার কাঠামো তৈরি করে রেখেছে যা সাধারণ কোনো বিমান হামলা বা সামরিক অভিযান দিয়ে ভেঙে ফেলা সম্ভব নয়। এমনকি যদি শীর্ষস্থানীয় নেতাদের উপর সরাসরি হামলা চালানো হয়, তবুও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং আর্থিক সক্ষমতা শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে যথেষ্ট ভূমিকা রাখবে। প্রতিবেদনের মূল নির্যাস হলো, একটি বড় মাপের সামরিক প্রচারণা চালিয়েও ইরানের মোল্লাতন্ত্র এবং তাদের প্রধান রক্ষা কবচ আইআরজিসিকে ক্ষমতাচ্যুত করা যাবে না, এমনটাই গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে। খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা এসব তথ্য দিয়েছে। এই গোয়েন্দা মূল্যায়নটি বর্তমান ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সরকারকে সম্পূর্ণভাবে বদলে ফেলার প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ইরানের বর্তমান ব্যবস্থা সংস্কার নয়, বরং একে পুরোপুরি পরিষ্কার করে নতুন একটি সরকার ব্যবস্থা গঠন করবেন। তবে ট্রাম্পের এই উচ্চাভিলাষী পরিকল্পনার সাথে মাঠ পর্যায়ের বাস্তবতার একটি বড় ফারাক দেখা যাচ্ছে। গোয়েন্দারা আশঙ্কা করছেন যে ইরানের ভেতরে একটি শক্তিশালী এবং একক বিরোধী দলের অভাব এই পরিবর্তনের স্বপ্নকে আরও জটিল করে তুলেছে। সবচেয়ে কৌতূহলজনক বিষয় হলো পরবর্তী সম্ভাব্য নেতৃত্ব নিয়ে ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান। দীর্ঘ সময় ধরে নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির প্রতি ইরানের রাজপথে সাধারণ মানুষের কিছুটা সমর্থন পেলেও ট্রাম্প তাকে নিয়ে খুব একটা উৎসাহ দেখাচ্ছেন না। যদিও 2021 সালের ডিসেম্বর থেকে ইরানের প্রতিটি বড় শহরের রাস্তায় রাস্তায় রাজতন্ত্রের পক্ষে স্লোগান শোনা গেছে এবং সাবেক ইম্পেরিয়াল পতাকায় ছেয়ে গেছে চারপাশ, তবুও মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন যে বর্তমানে নতুন একজন নেতা প্রয়োজন, যে নেতা রেজা পাহলভি নন। প্রেসিডেন্ট ট্রাম্প এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে তার পছন্দের তালিকায় এমন কিছু ব্যক্তি আছেন যারা বর্তমানে ইরানের ভেতরে কোনো না কোনো ভাবে বর্তমান ব্যবস্থার সাথে সম্পৃক্ত। তিনি আরও দাবি করেছেন, এই ব্যক্তিদের জীবন রক্ষায় যুক্তরাষ্ট্র বিশেষ নজর রাখছে, যাতে যুদ্ধের ময়দানে তাদের কোনো ক্ষতি না হয়। ট্রাম্পের এমন রহস্যময় মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি হয়তো ইরানের বর্তমান কাঠামোর ভেতরে থেকে একটি গ্রুপকে দিয়ে অভ্যুত্থান করানোর অপচেষ্টা করছেন। সামরিক কৌশলবিদদের মতে এনআইসির এই গোপন নথিতে মূলত দুটি প্রধান পরিস্থিতির কথা বলা হয়েছিল। প্রথমটি ছিল ইরানের শীর্ষ নেতাদের উপর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে নেতৃত্ব শূন্য করা, এবং দ্বিতীয়টি ছিল দীর্ঘমেয়াদী যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা। প্রতিবেদনে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবর্তমানে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দেশটির সামরিক ও ধর্মীয় নেতৃত্ব আগে থেকেই একটি বিশেষ পরিকল্পনা বা ড্যামেজ কন্ট্রোল মেকানিজম তৈরি করে রাখে। এর ফলে নেতৃত্বের শূন্যতা তৈরি হলেও ক্ষমতা হারানো বা পুরো ব্যবস্থা ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই। এদিকে মার্কিন এবং ইসরায়েলি বিমান বাহিনী ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় বড় হামলা চালালেও ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীগুলো এখনো আগের মতোই সক্রিয় রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ রুবেন জনসন তার বিশ্লেষণে উল্লেখ করেছেন, 2023 সাল থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হলেও আইআরজিসির মূল শক্তি এখনো অক্ষুণ্ণ রয়েছে। এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত দ্বিধা তৈরি করেছে, কারণ যে শাসন পরিবর্তন বা রেজিম চেঞ্জের কথা উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তা আসলে বাস্তবতার ক্ষেত্রে দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এখন এই যে ইরানে যৌথ হামলা চালাচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র,
এটা নিয়ে ইসরায়েলের মধ্যেও উদ্বেগ দেখা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে চলমান হামলা নিয়ে ইসরায়েলের কিছু সিনিয়র কর্মকর্তা এখন উদ্বেগ প্রকাশ করেছেন। তারা যুদ্ধ থেকে পিছু হটার সম্ভাব্য পথ বা এক্সিট রুট খুঁজছেন। এই যুদ্ধ আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর হওয়ার আগেই তা থামানো দরকার বলে তারা মনে করছেন। যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে। হামলা চালানো বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। তিনি এখনো সম্পূর্ণ জয় তুলে নেওয়ার লক্ষ্যে পিছিয়ে গেছেন। রোববার টেলিফোনে ওয়াশিংটন পোস্টের হয়ে কথা হয় ইরান যুদ্ধের পরিকল্পনা ও কৌশল সম্পর্কে জানা এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে। পরিস্থিতির স্পর্শকাতরতার কারণে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি। ট্রাম্প বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছেন। কখনো বলছেন যে তিনি সফল হয়েছেন, আবার কখনো বলছেন যে তিনি সন্তুষ্ট নন ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগে। কিন্তু তার এই যে কথাবার্তা, এগুলোকে কিন্তু পাত্তা দিচ্ছে না ইরানের বর্তমান নেতারা। তারা তাদের মতো করেই অপারেশন প্ল্যান সাজিয়ে সে অনুযায়ী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন। প্রথমে তিনি ট্রাম্প ইরান সরকারের নমনীয় সদস্যদের সঙ্গে আলোচনার কথা বলেছিলেন, কিন্তু পরে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছেন। কারণ হিসেবে বলেছেন তার পছন্দের আলোচনার অংশীদাররা এখন আর বেঁচে নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার বলেছেন যে মোমেন্ট অফ ট্রুথ পর্যন্ত এগিয়ে যেতে চান। আলোচনার বিরুদ্ধে ট্রাম্প ও নেতানিয়াহুর এই কঠোর অবস্থান আরো শক্ত হতে পারে, কারণ রোববার ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হয়েছে। তিনি 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। তিনি কট্টরপন্থী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে তার বাবার চেয়েও ঘনিষ্ঠ বলে বলা হচ্ছে। প্রিয় দর্শক, তো এখন যে বিষয়টি সামনে এসেছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি সিনিয়র কর্মকর্তা বলছেন, অবশ্যই আমরা শাসন উৎখাত চাই, কিন্তু এটাই একমাত্র সমাপ্তি নয়। এই শাসন উৎখাত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। তার চেয়ে বরং ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো এবং পারমাণবিক কেন্দ্রগুলো যদি ধ্বংস করা যায়, সেটাকেই সাফল্য হিসেবে দেখবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু রোববার বলেছেন যে যুদ্ধের পরের ধাপে ইসরায়েল ইরানের শাসনকে অস্থিতিশীল করতে এবং পরিবর্তন সম্ভব করতে চায়। তবে ওই কর্মকর্তার মতো প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কিছু অংশের মনোভাব প্রকাশ হয়ে যাচ্ছে। প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করছেন এটা উচ্চাভিলাষী একটা চিন্তা নেতানিয়াহুর, কারণ কোনোভাবেই ইরানি শাসন কাঠামোকে ধ্বংস করে দেওয়া যাবে না। এটা ধ্বংস করতে হলে ভেতর থেকে ইরানি জনগণকে এগিয়ে আসতে হবে, অভ্যুত্থান ঘটাতে হবে। যে অভ্যুত্থানের পরিস্থিতি এই মুহূর্তে আসলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কাছে নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সবসময় এটা ভাবছিলেন যে ইরানের ভেতর থেকেই হয়তো একটি গ্রুপ শক্ত অবস্থান নিয়ে অভ্যুত্থানের কাছাকাছি চলে যাবে, আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে শেষ কাজটি করে দেবে, চূড়ান্ত ফিনিশিং দেবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেটি আসলে হচ্ছে না, এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে। কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর বিরোধীরাও এখন ইরানের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছেন। ফলে ট্রাম্প এবং নেতানিয়াহুর যে উচ্চাভিলাষ স্বপ্ন, সেটা পূরণ হচ্ছে না। অন্যদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধীরে ধীরে কমে আসছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের। ফলে নানা অজুহাত তৈরি করে এখন পুতিনের সঙ্গে ফোনালাপ করা বা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দুতিয়ালি করা, অথবা অন্য থার্ড টায়ারে যুদ্ধটি স্থগিত করার একটি উপায় খুঁজছে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। যার প্রতিশ্রুতিতেই আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প আগ বাড়িয়ে বলছেন যে আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে, আমরা যা চেয়েছিলাম তা পুরোপুরি পূরণ করতে পেরেছি। ইরানের অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়েছে, ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা এখন যুদ্ধ থামাতে পারি।